ওই আগুন নিয়ে সংখ্যালঘুদের, যারা ভাষাগত সংখ্যালঘু, যারা ধর্মীয় সংখ্যালঘু, তাদের ঘর জ্বালাবে, তাদের ঘর ছাড়া করবে, তাদের দেশ ছাড়া করবে। তাহলে আজকে গোটা রাজ্যের, গোটা দেশের মানুষ, আমরা বারবার বলেছি সরকারকে, আগুন নিয়ে খেলো না। আর যে আগুন নিয়ে যদি খেলছো, তাহলে যদি মনে করো সেই আগুনে মোহাম্মদ সেলিমের ঘর জ্বলবে, তাহলে মনে রেখো সেই দেশে, সেই রাজ্যে তোমাদেরও ঘর আছে, তোমাদেরও দোকান আছে। এজন্য আমরা প্রথম থেকে বলেছি, ধর্মের নামে রাজনীতি করবেন না, ধর্মের নামে আইন করবেন না, ধর্মের নামে মানুষকে উস্কানি দেবেন না। ধর্মের জায়গায় দেশ চলবে দেশের সংবিধান অনুযায়ী। আর এই সংবিধানে আমাদের সবার অধিকার সমান। কোন বাপের বেটা দিলীপ ঘোষের এই শক্তি থাকতে পারে না যে বলবে দেশের বাইরে করে দেবো 2 কোটি বাংলার মানুষকে। যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, যখন আব্দুল বারী মন্ত্রী, কোন বাপের বেটার হিম্মত ছিল কলকাতায় দাঁড়িয়ে, দিল্লিতে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলবে যে বাংলার মানুষকে বাংলা ছাড়া করে দেবো? যতদিন লাল ঝান্ডা আছে, যতদিন যুব ফেডারেশন আছে, কারোর বাপের হিম্মত হবে না একজন মানুষকেও কাটা তারের বেড়ার ওপারে নিয়ে যাবে। তো কি করে সাহস পাচ্ছে? আগে ওরা বলল লাল ঝান্ডাকে দুর্বল করো। আমরা সেদিনই বলেছিলাম, লাল ঝান্ডা দুর্বল হলে, মানুষের ঐক্য দুর্বল হলে, যারা মানুষের ঐক্যের বিরোধী শক্তি, তারা ক্ষমতা পেলে মানুষের সঙ্গে শত্রুতা করবে। আজকে আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষ নীতি, আমাদের সংবিধান যে পায়ের ওপর দাঁড়িয়ে আছে, আমি মোহাম্মদ সেলিম যেরকম 2টো পায়ের ওপর দাঁড়িয়ে আছি, একটা পা গণতন্ত্র আর একটা পা ধর্মনিরপেক্ষ, দেশের সংবিধানের 2টো পা। আমাদের দেশের সরকার এই যে নাগরিকতা সংশোধনী আইন নিয়ে এসছে, এই যে এনআরসি বলছে, এই যে এনপিআর বলছে, এই যে অযোধ্যা কাণ্ডে যা ঘটনা ঘটলো, সুপ্রিম কোর্টের রায়, এই যে ট্রিপল তালাক বিল যেটা নিয়ে এলো, আইন করে পাস করলো, আজকে কাশ্মীরে যেটা 370 ধারা নাকচ করলো, এগুলো হচ্ছে আমাদের দেশ যে পায়ের ওপর দাঁড়িয়ে আছে সেই পাটাকে কেটে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে। আমার আপনার পা চলে গেলে যেরকম আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না, দেশের গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা এই বুনিয়াদ চলে গেলে এই দেশ দাঁড়িয়ে থাকতে পারবে না। যারা মনে করছেন নাগরিকতা সংশোধনী আইন একটু মুসলমানদের টাইট দেওয়ার জন্য, একটু বাঙালিদের টাইট দেওয়ার জন্য, একটু সংখ্যালঘুদের টাইট দেওয়ার জন্য এরকম বলছে না, সাহস হয় পার্লামেন্টে দাঁড়িয়ে হোম মিনিস্টার বলছে যে नहीं नहीं मुसलमान लोग को घबराने का बात नहीं। আর এখানে দিলীপ ঘোষ আরএসএস নেতা, বিজেপির নেতারা বলছে এইবার আইন পাস হয়ে গেছে, মুসলমানদের তাড়িয়ে দেব, বলছে না? আর কিছু কিছু হিন্দু মানুষকে বলছে, যারা ছিন্নমূল মানুষ ওপার থেকে এসছেন, যে তোমাদের নাগরিকতা দিয়ে দেব। যখন ছিন্নমূল মানুষ ওপার থেকে এসছেন, লাল ঝান্ডা তাদের অধিকারের জন্য লড়াই করেছে, বুক পেতে গুলি খেয়েছে। যেমন এই বাংলার বুকে এই আব্দুল বারিরা যোদ্ধার জমিদারের বিরুদ্ধে এই দম করে লড়েছেন, পায়ের তলার মাটির জন্য, জমির জন্য। আজকের জওয়ান ছেলেদের বোঝা উচিত, তাদের বাপ দাদা জমির অধিকার ছিল না, ক্ষেতের অধিকার ছিল না। লাল ঝান্ডা নিয়ে কৃষক সভা, বুক চিতিয়ে, কাস্তেটাকে ধার দিয়ে, শান দিয়ে লড়াই করে নিজের পায়ের তলার মাটি নিয়েছে। আর আজকে যদি কেউ মনে করে যে এই মাটি থেকে উৎখাত করবে, তাহলে মনে রাখবেন কাস্তের শানটাকে আর একটু ধারালো করতে হবে। তাই তো
হাতুড়িটার হাতলটার একটু মজবুত করতে হবে, আর তারপরে দেখে নেব কার হিম্মত আছে। अरे सभी का खून शामिल है इस मिट्टी में, सभी का खून शामिल है इस मिट्टी में, किसी का बाप का हिंदुस्तान थोड़े ही है। नागरिकता माने हिंदू मुसलमान शिख बौद्ध ख्रिस्टान आदिवासी तपशिली राजवंशी ब्राह्मण কায়স্থ বৈদ্য শিয়া সুন্নি দেওবন্দি বরেলি কোনো ভাগ করা যাবে না। 132 কোটি মানুষ এদেশের ভারতবাসী, কাউকে এনআরসির ভয় দেখানো যাবে না। 132 কোটি মানুষকে যদি ভয় দেখায়, এটা শুধু মুসলমানকে দেখাচ্ছে না, যে হিন্দু উদ্বাস্তু মানুষকে বিজেপি টোপ দিচ্ছে। মাছ ধরার সঙ্গে কিরকম হয়, বড়শিতে একটু চারা দিতে হয় না, হ্যাঁ, ওই রকম কিছু হিন্দু ভাইকে আরএসএস বিজেপি তারা একটা চার দিয়ে বলছে এই ছিপে কামড়াও তাহলে তুমি খাবার পাবে। ছিপটা বড়শিটা কেন থাকে? ওটা মাছটাকে নিজের ঝুলিতে নেওয়ার জন্য, তাই তো। পশ্চিমবঙ্গে কখনোই আরএসএস বিজেপির ঘাঁটি ছিল না। 34 বছর বামফ্রন্ট ছিল। স্বাধীনতার আগে স্বাধীনতার পরে কখনো আরএসএস কে, জনসংঘকে, বিজেপি কে, হিন্দু মহাসভাকে পশ্চিমবঙ্গের মানুষ কখনো বিশ্বাস করেনি। হিন্দু মানুষ বিশ্বাস করেনি, কারণ বেকারির বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে, হাসপাতালের দাবিতে, রাস্তার দাবিতে, বন্যার নিয়ন্ত্রণে লড়েছে মানুষকে এক কাঠা করে। হিন্দু মুসলমান এক কাঠা লড়েছে। এই যে রাস্তাতে আসছিলাম, বললো আগে এখানে হাঁটু কাদা হতো, পরে রাস্তা হয়েছে, তাই তো। তাহলে লড়াইটা সবার জন্য, রাস্তাটা সবার জন্য। হিন্দু আর মুসলমান ভাগ করে হয় না। আজকে পেঁয়াজের দাম কত? কত দাম কিলো? বেচবার দাম বলছি না, কিনবার দাম। হ্যাঁ, রোজ বাড়ছে। কদিন আগে কলকাতায় বললো, আমি জিজ্ঞেস করলাম গেলে प्याज का भाव कितना, बोलो 120। तापर एक जन जिज्ञास कर बोलचे सलीम भाई 120 कैसे हो गया? हम बोला 420 का सरकार होगा तो प्याज 120 नहीं होगा। 420 এদের সরকার হয়েছে, যখন মানুষের অবস্থা খারাপ, কাজ নেই, কলকারখানা হচ্ছে না, গ্রোথ নিচে, রেল বিক্রি করে দিচ্ছে, প্লেন বিক্রি করে দিচ্ছে। যখন সবাই বলবে সরকারকে ক্যাসে ক্যা হুয়া, তখন এটা বোঝাচ্ছে আবি ক্যাব লেলো, এখন নাগরিকতার আইন করো, এখন এনআরসি করো। এইটা হচ্ছে চালাকি। আসল কথা থেকে ঘোরাতে চাইছে। কারণ বেকার ছেলেমেয়েরা, এই যে ডিএফএ সম্মেলন, কাজ চাই, কাজ চাইলে কি হয়, দরখাস্ত দিতে হয়, ওই দরখাস্তের সঙ্গে বায়োডাটা দিতে হয়, ইংরেজিতে বলে সিভি, সিভি কারিকুলাম ভাইটা, ওইটা দিলে তবে কি পড়েছো, কত যোগ্যতা, কোথায় বাপের নাম, কোথায় ঠিকানা, এসব জানা যায়। मोदी अमित शाह बोलছে এই सीवी में नहीं होगा, नया परिभाषा चाहिए, নতুন মানে চাই। কি বললো? নতুন সিভি। এই এনআরসিটা হচ্ছে নতুন সিভি। তার মানে সিভি মানে বলছে সিটিজেন্স ভেরিফিকেশন। তাহলে তুমি নাগরিক কিনা সেইটা তোমাকে বলতে হবে। এটা সবার জন্য, এটা হিন্দু মুসলমান বলে না, বলছে না গোটা দেশে হবে। আর আসলে 2021-এ পশ্চিমবঙ্গে নির্বাচন, শোনো বাংলায় আগে হবে বলছে, এখন ঝাড়খণ্ডে নির্বাচন, ঝাড়খণ্ডেরও চিৎকার করছে। তাহলে নয়া সিভি, তার মানে কি? একটা বেকার ছেলে বলছে কাজ চাই, হচ্ছে দরখাস্ত, মোদি অমিত শাহ বলছে না না এই দরখাস্ত হলে হবে না, নয়া সিভি লাও। তার মানে সিটিজেন ভেরিফিকেশন। সেটা কি হবে? বলে তোমার নাম সেগুলো হবে না, তোমার বাবার, তোমার মায়ের, তোমার নানি, তোমার নানার, তোমার দাদি, তোমার দাদার, যার বাপের ঠিক নেই তার আজকে আমার বাপের সার্টিফিকেট চাইবে। রোজ রং পাল্টাচ্ছে, রোজ ভয় পাল্টাচ্ছে। কালকে যে মুকুল রায় তৃণমূলের হয়ে চিট ফান্ডের টাকা লুট করতো, গরিব মানুষের টাকা নিয়েছে, আমরা বললাম টাকা ফেরত দাও,
দোষীকে শাস্তি দাও। অমিত শাহ বলল চলে আও, তাই তো? চোর মুকুল রায় বিজেপির মেশিনে ঢুকে গেল, বললো সাধু মুকুল রায় বেরিয়ে চলে এলো, তাকে বিজেপি সার্টিফিকেট দিচ্ছে। আজকে ব্যাংক খালি। এই মোদী ভাইয়ের ভাইরা, নীরব মোদী, বিজয় মালিয়া, 38 জনের মধ্যে 37 জন গুজরাটি ব্যবসায়ী আমাদের ব্যাংকগুলোর টাকা লুট করেছে আর বিদেশে নিয়ে গেছে। যখন বলছি ব্যাংকের টাকা লুট হয়েছে, টাকা ফেরত আনো, চোরকে ধরো, তখন বলছে মুসলমান কো দেশ সে নিকাল দেগা। 38 জনের মধ্যে কোন মুসলমানের নাম আছে? কিছু জওয়ান হিন্দু ছেলে মেয়েদের মধ্যে আরএসএস, বিজেপি, আইটি সেল ঢোকাচ্ছে না যে তুমি বেকার কেন? কারণ মুসলমান আছে এখানে। আরএসএস এই করিমপুর নির্বাচনের সময় বিজেপির লোকেরা গ্রামে গ্রামে গিয়ে বলেছে মুসলমানকে তাড়িয়ে দিলে, এনআরসি করলে, তাহলে তার মুরগিটা, তার গরুটা, তার ছাগলটা, তার জমিটা, সেগুলো সব তুমি পেয়ে যাবে। তার মানে লোভ বাড়াচ্ছে। আচ্ছা, কদিন আগে কাশ্মীরে যখন 370 করেছিল, তখন বলেছিল না কাশ্মীর মে যাকে জমিন খরিদ লেগা। আর বিজেপির মুখ্যমন্ত্রী হরিয়ানার বলেছিল কাশ্মীরের সুন্দরী মেয়েগুলোকে তোমরা বিয়ে করতে পারবে এখন, বলেছিল না? অপদার্থ বিজেপিকে কে বোঝাবে? তাই যদি বিয়ে করতে কাশ্মীরে আইন পাল্টে কাশ্মীরে নিয়ে আনতে হয়, তাহলে সে এত অপদার্থ। তার পাড়ার মেয়েরা, তার পরিবারকে জানে যারা, কোন মেয়ে সে বিজেপিকে বিয়ে করতে চাইছে না। সেজন্য বলছে এই পাড়ায় হবে না, এই গ্রামে হবে না, চল অন্য রাজ্য থেকে নিয়ে আসি। আর যারা খেয়েছিল, এখন যারা বলছেন নাগরিকতা পাবে, তাদেরকে বলছি, তাদেরকে এর আমি বলেছিল না কাশ্মীর এখন যেতে পারবেন, আগে যেতে পারতেন না। আরে গাধা, আগে কাশ্মীরে যাওয়া যেত, আর এখন আগস্ট মাস থেকে কাশ্মীরে কেউ যেতে পারছে না। আগে আসামে যাওয়া যেত, অরুণাচল প্রদেশে যাওয়া যেত, মেঘালয়ে যাওয়া যেত, নাগাল্যান্ডে যাওয়া যেত। কিন্তু এখন এই যে নাগরিকতা আইন এনেছে, তার মধ্যে বলে দিয়েছে আপনি যদি বাঙালি হন তাহলে মেঘালয়ে, অরুণাচল প্রদেশে, মণিপুরে, মিজোরামে যেতে পারবেন না। ইনার লাইন পারমিট মানে ভিসা লাগবে। তাহলে যাকে বুঝিয়েছিল কাশ্মীরে কি জমি কিনবে, তাকে বলছে এখন যদি উত্তর পূর্ব ভারতে তোমার বাপ ঠাকুরদার জমি থাকে, তাহলে ওইখান থেকে তোমাকে উৎখাত করতে দেওয়া হবে। এটাই হচ্ছে আরএসএস এর চালাকি। বলছে একটা, করছে আর একটা। ত্রিপুরায় এই মোদী বলেছিল এই কমিউনিস্টদেরকে উৎখাত করে দিলাম, এইবার ত্রিপুরায় নতুন রাজত্ব হয়ে গেল। আজকে ত্রিপুরায় আর্মি আছে, সেনা আছে, আজকে ত্রিপুরায় কারফিউ আছে, আজকে ত্রিপুরায় বিজেপির কোন মন্ত্রী, কোন এমপি, কোন এমএলএ পুলিশকে নিয়েও পাড়ায় বেরোতে পারছে না, অফিসে যেতে পারছে না, মিলিটারি নামাতে হয়েছে। আসামের মন্ত্রীরা পালিয়ে বেড়াচ্ছে, তাই তো? তাহলে দেশটাকে কে নষ্ট করলো? এখানে মুসলমানরা, নাগরিক অধিকারের লোকেরা, সাধারণ মানুষ গত দুদিন ধরে তাদের মধ্যে অনেক শঙ্কা, অনেক বিপদ, অনেক ভয়, অনেকে ঢোকানোর চেষ্টা করেছে। তারপরে রাগ, তাদের মধ্যে গুসা, রাস্তায় নেমেছে। এই আমাকে আসতে দেরি হলো, ইসলামপুরে, চক ইসলামপুরে অবরোধ চলছে, আমাকে ঘুরে আসতে হলো চুয়া, হরিহরপাড়া চুয়া দিয়ে। আপনাদের এখানে আসতে একটু দেরি হলো, কিন্তু মানুষ তার বিরোধ ব্যক্ত করছেন। কালকে বেলডাঙ্গায় হয়েছে, আজকে শাসনেও হয়েছে, ভাঙড়েও হয়েছে, যার যে বিভিন্ন প্রান্তে হচ্ছে। এটা মানুষের রাগ। প্রথম কথা, যারা বলছে এটা কেন হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। আগস্ট মাসে 370 ধারা বাতিল করলে, কাশ্মীরকে 125 দিন তালা বন্ধ করে রেখে দিলে, ইন্টারনেট বন্ধ, মানুষ কিছু বলল না, রাগে ফুঁসছে। বিজেপি বলল দেখো সব শান্ত হ্যায়, সব চঙ্গা সিং। 3 তালাকের বিল নিয়ে এলে, আমরা বললাম ধর্মের নামে এরম করো না, নারী পুরুষ সমান, সমান অধিকার চাই। নজরুলের ভাষায় আমরা বলি, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই।
বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজিয়াছে নারী, অর্ধেক তার নর, তাকে তুমি অধিকার দেওয়ার নাম করে তুমি মুসলমানদের জন্য তাদের বিশ্বাসকে ভেঙে তুমি আইন করো না, শুনলো না। তাও কোনো বড় বড় সব সংগঠন মুসলমানদের কেউ কিচ্ছু বলল না, কারণ মোদিজি আরবে চলে গিয়ে সৌদি রাজার সঙ্গে, ইয়েমেনের রাজার সঙ্গে, দুবাইয়ের রাজার সঙ্গে হাত মিলিয়ে নিলেন। বড় বড় মুসলিম সংগঠনের যারা ইসলামিক সংগঠন করে তাদের মুখ বন্ধ হয়ে গেল। বলল মোদিজি ঠিক কর রहा है, जो कर रहा है तुम लोग खामोश रहो। সোজা কথা সোজা হবে বলি, সব চুপচাপ। তারপরে এই নাগরিকতা আইন আমরা বারবার বললাম এটা ছেড়খানি করো না, কারণ নেগেটিভ পজিটিভ দুটো তার আলাদা। দুটোকে যদি জুড়ে দাও ফ্ল্যাশ করবে, যদি বাল্বে লাগাও তাহলে আলো জ্বলবে, আর যদি ঠিক মতো সার্কিট না করো তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে। আমরা বারবার বললাম, যারা এই কথা বলতো তাদেরকে বললো পার্লামেন্টে আসতে হবে না। এই রাজ্য জানেন, বললো যারা সিনেমা করে শুটিং এ ব্যস্ত থাকবে, তাই তো ওই যে যাদবপুরে বিকাশ ভট্টাচার্য যদি এমপি হতো তো পার্লামেন্টে দাঁড়িয়ে ওই অমিত শাহের জামা কাপড় খুলে দিত আইন আর সংবিধানের নামে বিতর্ক করে, কারণ বিতর্কটা ছিল সংবিধানের নামে। আপনাদের প্রতিনিধি মোহাম্মদ সেলিম থাকতো, এই নাগরিকতা আইন নিয়ে যখন গত পার্লামেন্টে এনেছিল 36 পাতার নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। আজও গোটা টেলিভিশন চ্যানেলগুলোতে যা আলোচনা হচ্ছে সেগুলো আমরা গত ডিসেম্বর মাসে সিপিএম এর তরফ থেকে আমি মোহাম্মদ সেলিম, বদরুদ্দোজা খান নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছিলাম এই আইন পালন করে মানবে না, এই আইন দেশে চলবে না। আজকে বলা হলো, সেদিন অমিত শাহ বললো কিভাবে মোহাম্মদ সেলিম পার্লামেন্টে আসে দেখবো, আর তার সঙ্গে তার কিছু দালাল এখানে রাজ্যে আছে, তারা জুড়ে বলল আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম अगर संसद में मुकाबला नहीं करोगे तो सड़क के ऊपर मुकाबला होगा, लेकिन मुकाबला होगा। তুমি পার্লামেন্টে মুখ বন্ধ করতে পারো। মমতা ব্যানার্জি এখানে বলেননি 2011-তে সিপিআইএম কে লাল ঝান্ডাকে মুখে লুকোপ্লাস্ট লাগিয়ে থাকবে, পুলিশগুলোকে বলেছিলেন মিছিল করতে দেবে না, মিটিং করতে দেবে না, তৃণমূলের গুন্ডাদের বলেছিলেন ঝান্ডা নামিয়ে দাও, ইউনিয়ন করতে দিও না, অফিস করবে না। মুখ বন্ধ করে কার মুখ খুললেন? লাল ঝান্ডার মুখ বন্ধ করলেন। আর আরএসএস এর দালালি করে বিজেপি আরএসএস এর মুখটাকে জোরালো করে দিলেন, ফুলিয়ে ফাঁপিয়ে দিলেন। আজকে পশ্চিমবঙ্গে এত জুলুম, এত হামলা, এত সন্ত্রাস, এত মিথ্যা মামলা, কিন্তু লাল ঝান্ডার মুখ বন্ধ করতে পারেননি। কিন্তু ভাগ্যের পরিহাস, যখন কাশ্মীরে এই জুলুমবাজি হলো, মমতা ব্যানার্জির মুখে লুকোপ্লাস্ট। সাংবাদিকরা জিজ্ঞেস করলো দিদি আপনি কিছু বলুন, বলে হামকো কুছ নেই মালুম। যখন 3 তালাকের আইন হলো বললো হামকো কুছ নেই মালুম, তাই তো। আর যখন নাগরিকতা আইন এলো, কমাস আগে যারা মুসলমান করে হেজাব পরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে মুসলমানদের ভোট নিয়ে গেল, যখন সেই মুসলমানদের নাগরিক অধিকার খাওয়ার জন্য লোকসভায় আইন আনা হলো, তখন কিন্তু তৃণমূলের 1/3 এমপি পার্লামেন্টে গেল না, শুটিং করতে ব্যস্ত থাকলো। জবাব দেবে না তৃণমূল? ঠিকই বিজেপি অন্যায় করছে, কিন্তু অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তৃণ সমদহে। এটা মনে রাখতে হবে। जो गुनाह करता है और जो गुनाह को सहता है, दोनों ही गुनहगार है। আমি কি অন্যায় বলছি? তাহলে এই দেশে এনআরসি চলবে? তাহলে তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীও বলছেন এনআরসি করতে দেব না, বলছেন তো। তাহলে কেন মিছিল হচ্ছে? কেন তৃণমূলের লোকেরাও ঝান্ডা ছেড়ে দিয়ে মিছিলে আসছে, অবরোধ করছে? তার মানে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে পারছে না। আজকে রাজ্যে সবচেয়ে বড় বিপদ হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলছেন যে এনআরসি করতে দেব না, বলেছেন। সত্যি কথা সত্যি বলতে হবে, কিন্তু লোকে বুঝতে পারছে উনি এখানে নবান্নে দাঁড়িয়ে বলছেন, মুর্শিদাবাদ মালদায় বলছেন এনআরসি করতে দেব না।
আর যখন দিল্লিতে অমিত শাহ মোদির সঙ্গে গিয়ে মিটিং করছেন, তাই তো অনেক সময় দেখবেন রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ এরকম করে, এইদিকে হাত দেখিয়ে গাড়িটাকে আটকায় আর এদিকে হাত দিয়ে 2 টাকা 4 টাকা 5 টাকা দিয়ে না, হ্যাঁ, 2 চাকার জন্য একটা রেট, 3 চাকার জন্য আর একটা রেট, 4 চাকার জন্য আর একটা রেট আছে তো, হ্যাঁ। আর কিছু বললে বলে চোখ রাঙিয়ে দেয়, খবরদার কিচ্ছু বলবে না, পাওয়ার আছে। তাহলে মমতা ব্যানার্জি এখানে বলছেন এনআরসি নেই চলেগা, আর উদার সে বলছেন অমিত শাহকে মোদীকে চলে আও চলে আও চলে আও। এই ফাঁকটা লোকে বুঝে নিয়েছে। তো কেন করছেন এটা অনেকে বলতে পারে, তৃণমূলের আমার কোনো ভাই মাফ করবেন যে কেন দিদি বলবে এরকম, কারণ ওই যে ইডি আছে, ওই যে সিবিআই আছে, ওই যে ভাইপো আছে, ওই যে রাজীব কুমার আছে, দিল্লিতে গিয়ে অমিত শাহর কাছে বৈঠক করলেন, মোদীর কাছে গিয়ে বৈঠক করলেন, সাংবাদিকরা জিজ্ঞেস করলো দিদি আপনি নাগরিকতা আইন নিয়ে কিছু বললেন, এনআরসি নিয়ে কিছু বললেন, বললেন না ওটা আসামের বিষয়। তাহলে এখানে কি বিষয় বললে, এক কাজ করো রাজীব কুমারকে ধরো না, তাই তো। বিজেপি বললো আরে বাবা ভোটের আগে এত বলেছি, আনন্দবাজারে এত ছেপেছে, এবিপি আনন্দে এত বলেছে, এইবার আসবে, এইবার রাজীব কুমারকে ধরবে। আপনি গেলেন ধর্ণা করলেন, আপনি গেলেন রাজীব কুমারের বাড়ি গেলেন, এখন যদি কিছু না করি তাহলে লোকে কি বলবে, বলে ঠিক আছে রাজীব কুমার থাক, ওই বেটা মির্জাটা আছে ওটাকে আপনি জমা নিয়ে দেন। মনে রাখুন মির্জার একটা আইপিএস ছিল না, অনেক সময় পাড়ার পুলিশ এরকম করে, ডোমকল থানায় করা হয়েছে, 4টে লোকের নামে নালিশ হয়েছে, তো বলে ঠিক আছে 2টোকে সারেন্ডার করে দে, 2টোকে ছেড়ে দেবো, বলে না, হ্যাঁ। তাহলে মমতাকে মোদী অমিত শাহ বললো মির্জাটাকে ভেতরে করে দে, রাজীব কুমারকে ছেড়ে দেবো, তারপর দিন থেকে আর রাজীব কুমারকে ইডি সিবিআই হচ্ছে না। আর তার বিনিময়ে কি করতে হবে, বলে এই যে এনআরসি, এই যে নাগরিকতা আইন, এইটাই হচ্ছে রাজনীতি, এটা রাজনীতির জঞ্জাল। এই কথাটা পরিষ্কার বুঝতে হবে, এটা এখন ভোট না, ভোটের সময় তো কে বিরিয়ানি দিচ্ছে, তাই তো, বলে ওদের মটন বিরিয়ানি, এইটা চিকেন বিরিয়ানি, বলে এদিকে যাবি না এদিকে যাবি, করছে না। আর এইভাবে বিজেপি তৃণমূল কেনা বেচার রাজনীতি করেছে। মুকুল রায় পরিষ্কার করে বলছি, আমি যখন ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলাম, এই মুকুল রায় বলেছিল মানহানি মামলা করব, আমি বলেছিলাম যার মান নেই তার আবার মানহানি মামলা হয় নাকি। তাহলে পুলিশকে দিয়ে টাকা তুলেছিল, মিথ্যা মামলা করেছিল, চিটফান্ডের টাকা খেয়েছিল, তারপরে মামলা হাবাস করেছিল, তারপরে যে বিজেপি সরকার হয়ে গেল, তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল, তাহলে কি হবে। যারা মনে করেছিল তৃণমূলকে বিজেপি শায়েস্তা করবে, শায়েস্তা করেছে। কোন বিজেপির হিম্মত ছিল? 34 বছর লাল ঝান্ডা ছিল, অনেক লড়াই হয়েছে, কংগ্রেসের বিরুদ্ধে লড়েছি, যোদ্ধারের বিরুদ্ধে লড়েছি, পুলিশের বিরুদ্ধে লড়েছি, জমিদারের বিরুদ্ধে লড়েছি, আমরা অশিক্ষার বিরুদ্ধে লড়েছি, হাসপাতালের জন্য লড়েছি, কিন্তু হিন্দু মুসলমানের নামে কখনো এই বাংলার বুকে লড়াই হয়নি। আজকে দাঁড়িয়ে বিজেপিকে খাল কেটে কুমির আনার মতো করে নিয়ে আসা হয়েছিল। মনে রাখতে হবে, এই আরএসএস বলেছিল মমতা ব্যানার্জি হচ্ছে আজকে দুর্গা, দুর্গা পূজায় যেরকম সিংহ বাহিনী দুর্গা অসুরকে বিনাশ করে, আরএসএস এর প্রধান বলেছিল, কথিত আছে পৌরাণিক কাহিনী, যে অসুরকে বধ করার জন্য দুর্গাকে সব দেবতারা আশীর্বাদ করেছিল, ওই সব 10টা হাতে 10 রকমের অস্ত্র দিয়েছিল। আরএসএস এর প্রধান বলল মমতাকে আমাদের এরকম অর্থ দিতে হবে, লোক দিতে হবে, অস্ত্র দিতে হবে, তাহলে এই সিপিএম মতো যে অসুর আছে তাকে বধ করবে। তবে সিপিএমটা হারমাদ হয়ে গেল, সব কাগজে লিখতে আরম্ভ করলো, আর মমতা আরএসএস এর দুর্গা হয়ে অসুরকে বধ করবেন। এখন দাঁড়িয়ে বলছে যে মমতা বিজেপিকে আটকাবে, গত 8 বছরে আটকায়নি, তার কি সামনের 8 বছরে আটকাবে? গত 8 বছরে বেড়েছে। এবং বিজেপি বাড়া মানে এই এনআরসি, বিজেপি বাড়া মানে এই নাগরিকতা আইন, বিজেপি বাড়া মানে দাঙ্গা হাঙ্গামা হিন্দু মুসলমান। এজন্য ভাই আমি আপনাদের একটা কথা বলবো, প্রতিবাদ হোক, আরো জোরে হোক, অবরোধ হোক,
রেল রোকো হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওটা সরকারের বিরুদ্ধে হবে, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর বিরুদ্ধে না, একজন মুসলমান হিন্দুর বিরুদ্ধে না, একজন হিন্দু মুসলমানের বিরুদ্ধে না, একজন রেল ড্রাইভারের বিরুদ্ধে একজন গাড়ির ড্রাইভারের ঝগড়া না, এটা যারা দেশটাকে বেচতে চাইছে তাদের বিরুদ্ধে, দেশ যারা বেচছে তাদের দালালের বিরুদ্ধে, এটা দেশবাসীর বিরুদ্ধে না। দেশ রক্ষার লড়াই কখনো দেশবাসীর বিরুদ্ধে হয় না। এই ডিসেম্বর মাসে এই যে অযোধ্যা কাণ্ড বলছি, অযোধ্যা ফৈজাবাদ জেলায় আশফাকুল্লাহ খান, শহীদ আশফাকুল্লাহ খান কাকরি কাণ্ডে ফৈজাবাদ জেলে 19 ডিসেম্বর তার ফাঁসি হয়েছিল। তারই সঙ্গে একই দিনে শাহজাহাंपुरे रामप्रसाद बिस्मिल যে বলেছিল सरफरोशी की तमन्ना आज हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ে একই সঙ্গে কাকরি রেল ডাকাতি মামলায় তার ফাঁসি হয়েছিল। রাজেন লাহিড়ী গোন্ডা জেলায়, রোশন সিং এলাহাবাদে 17 থেকে 19 ডিসেম্বর, সেটাকে মনে রেখে আগামী কাল থেকে 19 তারিখ পর্যন্ত গোটা দেশে গোটা রাজ্যে আমরা বলছি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, একসঙ্গে আমরা লড়েছি। আরএসএস বিজেপি বুঝবে না, ওরা ইংরেজের বিরুদ্ধে কোনোদিন লড়েনি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার সঙ্গে দাঁড়িয়ে একসঙ্গে বলিদান দিয়েছি। আমি পার্লামেন্টে বলেছিলাম, যেদিন মোদী আন্দামানে গিয়েছিল ওখানে শের আলী খান থেকে সবার নাম আছে, কোন মোদী, কোন শাহ, কোন আদানি, কোন আম্বানির নাম নেই। আমাদের দেশের শহীদের তালিকায় ওরা কখনো মৃত্যুবরণ করেনি, আর তারা এসে আমাদেরকে বলছে তোমাদের সার্টিফিকেট দাও। এই জন্য একসঙ্গে যৌথভাবে লড়তে হবে। লড়াইটার ঐক্য ভেঙে গেলে লড়াইটা দুর্বল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। একসাথে আমরা লড়বো, আমরা লড়বো, আমরা জিতবো, আমরা এনআরসি এখানে হতে দেব না। আর মমতা ব্যানার্জি আর মোদী যদি ডিটেনশন ক্যাম্প করে, ওই ডিটেনশন ক্যাম্পের ইট দিয়ে ওই দাঙ্গাবাজদের মাথা আমরা ভাঙবো, কিন্তু সেখানে কোন বাংলার মানুষকে আমরা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে দেব না। হবে লড়াই, এনআরসি চলবে না, নাগরিকতা সংশোধনী আইন চলবে না। বিজেপি বাংলা থেকে হাত ওঠাও, বিজেপি বাংলা থেকে হাত ওঠাও। মমতা ব্যানার্জি তোমার চাপলুসি বন্ধ করো।